আজ আমরা পড়ব জিইআরএল সিস্টেম বা জিইআরএল তন্ত্র। কম্পিউটার স্ক্রিনের ছবিটি দেখো, একটি প্রাণী কোষের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে কয়েকটি বিশেষ অঙ্গাণু তোমাদের দেখাচ্ছি। এখানে যে অঙ্গাণুটি তোমরা দেখতে পাচ্ছ কি নাম লেখা আছে, গলগি অ্যাপারেটাস। এটি গলগি বডি বা গলগি কমপ্লেক্স। এর উপরে কোষের নিউক্লিয়াসটি রয়েছে। নিউক্লিয়াসকে ঘিরে নিউক্লিয় পর্দা থেকেই উৎপত্তি লাভ করেছে আরেকটি অঙ্গাণু, যেটিকে বলছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। যদিও এই ছবিতে আমরা কোষ পর্দা পর্যন্ত এর বিস্তার দেখতে পাচ্ছি না, তো জেনে রাখো এটি নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে, যে কারণে এর উৎপত্তি স্থল হিসেবে কোষ পর্দা বা নিউক্লিয় পর্দাকে মনে করা হয়। আরেকটি কোষীয় অঙ্গাণু এদিকে দেখো, পিঙ্ক কালারের গোলাকার অংশ দিয়ে বোঝানো হচ্ছে লাইসোজোম। আজকে যে অঙ্গাণুগুলো আমরা পড়ব, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর লাইসোজোম, এইগুলি সমগ্র কোষটির ক্ষরণ কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ও লাইসোজোম দ্বারা কোষে যে ক্ষরণকারী তন্ত্রের সৃষ্টি হয় সেটি হলো জিইআরএল তন্ত্র বা জিইআরএল সিস্টেম। এবার তোমরা হোয়াইট বোর্ডে তাকাও। জিইআরএল তন্ত্রের জি হচ্ছে গলগি বডি, ইআর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এল হচ্ছে লাইসোজোম। বোর্ডে এই তিন রকমের কোষীয় অঙ্গাণুর ছবি আঁকা রয়েছে। প্রথমে গলগি বস্তুর ছবিটি তোমরা দেখো। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে গলগি বডি তিনটি অংশ দিয়ে তৈরি। লম্বা নলাকার, উভয় প্রান্ত একটু স্ফীত, এইরকম অংশগুলিকে বলা হচ্ছে সিস্টার্নি বা ল্যামেলি। এই সিস্টার্নি বা ল্যামেলির একটি উত্তল দিক রয়েছে, একটি অবতল দিক রয়েছে। উত্তল দিকটি হচ্ছে এর সৃষ্টির তল, অবতল দিকটি এর পরিণতির তল। সৃষ্টির তলগুলি কোষে আমরা দেখতে পাই এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম বা নিউক্লিয় পর্দার দিকে অবস্থান করে। একবার আগের ছবিটাতে ফিরে যাও। দেখো, গলগি বস্তুর উত্তল দিক অর্থাৎ সৃষ্টির তলটি নিউক্লিয় পর্দার দিকে বা এন্ডোপ্লাজমীয় রেটিকিউলামের দিকে অবস্থান করছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকেই গলগি বস্তুর উৎপত্তি হচ্ছে বলে সৃষ্টির তলটি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের দিকে থাকে। গলগি বস্তুর ল্যামেলির যে প্রান্তভাগ, যেগুলি একটি গোলাকার স্ফীত অংশ মতো থাকে, এগুলি থেকে সৃষ্টি হয় ভ্যাকুওল, একটি রসপূর্ণ থলি, এবং ওই পরিধির কাছেই অবস্থান করে দলবদ্ধভাবে কতগুলি ছোট ছোট ভেসিকেল, যেগুলিকে বলা হচ্ছে মাইক্রো ভেসিকেল। গলগি বডি বা বস্তু কোষের সঞ্চয় কার্য এবং ক্ষরণ কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত। ডিকটিওজোম বলে একটি কথা লেখা আছে, দেখো, ডিকটিওজোম উদ্ভিদ কোষের গলগি বস্তুকে বলা হয়। নিচে আরেকটি কথা লেখা আছে, জোন অফ এক্সক্লুশন। কোষে যেখানে গলগি বস্তু থাকে সেই অঞ্চলের আশেপাশে অন্যান্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এই অঞ্চলটিকে বলে জোন অফ এক্সক্লুশন। ক্যামিলিও গলগি প্যাঁচার স্নায়ুকোষ থেকে প্রথম গলগি বডি পর্যবেক্ষণ করেন। সেই কারণে ক্যামিলিও গলগির নামে অঙ্গাণুটির নাম হয়েছে গলগি বডি। পাশের ছবিতে আমরা চলে আসি, যেটি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ছবি। এটিও তিনটি উপাদান দ্বারা গঠিত। গলগি বস্তুর মতোই এর একটি লম্বা নলাকার অংশ দেখা যায়, যেগুলিকে সিস্টার্নি বা ল্যামেলি বলে। এই নলাকার অংশ যদি শাখান্বিত হয় তখন সেগুলিকে বলা হয় টিউবিউল, আর তরলপূর্ণ ক্ষুদ্র থলিগুলিকে বলা হচ্ছে ভেসিকেল। এই তিনটি অংশের সমন্বয়ে গঠিত হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তার গঠনগত বৈচিত্র্যের অনুযায়ী
দু রকমের হতে পারে, RER, SER। RER হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উপরের ছবিতে আমরা অমসৃণ রেটিকুলামই দেখতে পাচ্ছি। এখানে যে সিস্টার্নিগুলো রয়েছে তার উপরে যে দানাদার অংশগুলি দেখতে পাচ্ছ তোমরা, এগুলি হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের উপস্থিতির জন্য এর পৃষ্ঠতলটি অমসৃণ হচ্ছে, সেই জন্য এগুলিকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম ইউক্যারিওটিক কোষে 80S প্রকৃতির হয়। 80S প্রকৃতির রাইবোজোমের যেটি বৃহৎ অধঃএকক অর্থাৎ 60S রাইবোজোম রাইবোফোরিন নামক প্রোটিন দ্বারা এই ল্যামেলির পর্দার ওপর অবস্থান করে। অন্যদিকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দায় কোনো রাইবোজোম থাকে না। রাইবোজোমের উপস্থিতির জন্য রাফ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষ করতে পারে। অন্যদিকে স্টেরয়েড সংশ্লেষের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরও কিছু কাজ বোঝার জন্য আমরা আবার আগের ছবিটাতে ফিরে যাব। আমি আগেই বলেছি নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত এন্ডোপ্লাজমীয় জালিকা বিস্তৃত থাকে। এর ফলে সমগ্র সাইটোপ্লাজমটি অনেকগুলি ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত হয়। এর সুবিধাটা কি? কোষের মধ্যে অনবরত কিছু গঠনমূলক ও ভাঙনমূলক বিক্রিয়া ঘটতে থাকে। গঠনমূলক বিক্রিয়াগুলিকে বলে উপচিতি বিপাক এবং ভাঙনমূলক বিক্রিয়াগুলিকে বলে অপচিতি বিপাক। এই বিভিন্ন রকমের বিক্রিয়া একই সাথে সংঘটিত হতে পারছে এন্ডোপ্লাজমীয় জালিকা এমনভাবে অবস্থান করে সমগ্র সাইটোপ্লাজমকে ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত করছে বলে, যাতে একটি বিক্রিয়া অন্য বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে না বা নিজেও প্রভাবিত হয় না। এন্ডোপ্লাজমীয় জালিকা একটি কোষ কঙ্কাল হিসেবেও কাজ করে, সাইটোস্কেলিটন। এটি যেহেতু নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে, এটি কোষকে একটি কাঠামো প্রদান করে। এবার আমরা পড়ব লাইসোজোম সম্পর্কে। লাইসোজোম বোর্ডের ছবিতে দেখো, এটিও একটি এক একক পর্দাবৃত অঙ্গাণু, গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো। একক পর্দা লাইসোজোমের, তার ভিতরে গহ্বর রয়েছে এবং তার মধ্যে আমরা কিছু গ্র্যানিউলস দেখতে পাচ্ছি। লাইসোজোমের মধ্যে রয়েছে প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক বা হাইড্রোলেজ। এগুলি দ্বারা এরা অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয়, যা লাইসোজোমের প্রধান কাজ। লাইসোজোমকে আমরা একটি কোষের মধ্যে বিভিন্নভাবে দেখতে পাই, যে কারণে লাইসোজোমের বহু রূপতা ধর্ম আছে। তো কীরকমভাবে লাইসোজোম কোষের মধ্যে থাকতে পারে? প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম আর তৃতীয়ত রেসিডুয়াল বডি। আমরা এবার একটি ছবির সাহায্যে লাইসোজোমের কাজটা বুঝব। এই ছবিটি তোমরা দেখো, এটি হচ্ছে লাইসোজোম, এটা কোষের মধ্যে রয়েছে, এটি হচ্ছে কোষ পর্দা। এই বস্তুগুলি কোষের বাইরে অবস্থান করছে, যে প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ পর্দা। আমরা আগের ক্লাসে পড়েছি কোষ পর্দা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন বস্তু পরিবেশ থেকে গ্রহণ করে। এই লাল রঙের যে বস্তুগুলো দেখছো এগুলো হচ্ছে বিজাতীয় বস্তু। এগুলি ফ্যাগোসাইটোসিস দ্বারা কোষের মধ্যে গৃহীত হয়ে একটি পর্দা বেষ্টিত গঠন তৈরি করছে, যেগুলোকে বলে ফ্যাগোজোম। এই ফ্যাগোজোম লাইসোজোমের সঙ্গে যখন যুক্ত হয় তখন গৌণ লাইসোজোম গঠিত হয়। গৌণ লাইসোজোম মধ্যে এবার লাইসোজোমে যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক আছে সেগুলি দ্বারা এই বহিস্থ বস্তু যেগুলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া গৃহীত হলো সেগুলির পাচন ঘটতে থাকে। পাচনের পর কিছু অপাচ্য অংশ লাইসোজোমের মধ্যে রয়ে যেতে পারে, যেমন বোর্ডের দ্বিতীয় ছবিতে
দেখো এখানে লেখা আছে অপাচ্য ফ্যাটের মায়ালিন তন্তু। এই অংশটি হচ্ছে লাইসোজোমের ওই বহিঃকোষীয় বস্তুটিকে পাচিত করার পর এই অংশটি লাইসোজোমের মধ্যে রয়ে গেছে। এরকম অপাচ্য অংশ সহ লাইসোজোমকে বলা হয় রেসিডুয়াল বডি। তাহলে আমরা 3 রকম অবস্থায় লাইসোজোমকে দেখতে পাচ্ছি। আরেকবার আমি রিপিট করছি, মন দিয়ে শোনো। যখন লাইসোজোম এককভাবে অবস্থান করে কোষের মধ্যে, যখন এটি কারোর সঙ্গে যুক্ত নয়, সদ্য সৃষ্ট একটি লাইসোজোমকে বলা হচ্ছে প্রাথমিক লাইসোজোম। প্রাথমিক লাইসোজোম যখন কোনো কোষ বহিস্থ বস্তু দ্বারা গঠিত ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন তৈরি হয় গৌণ লাইসোজোম। গৌণ লাইসোজোম কিন্তু আবার নিজ কোষীয় কোনো অঙ্গাণুর দ্বারাও গঠিত হতে পারে। যেমন লাইসোজোম যেমন একটা বিজাতীয় বস্তুকে পাচিত করতে পারে, ঠিক একইভাবে ও নিজের কোষের কোনো অঙ্গাণুকেও পাচিত করতে পারে। তা নিজের কোষীয় অঙ্গাণুর সঙ্গে যখন ও গৌণ লাইসোজোম গঠন হচ্ছে, তখন সেটাকে বলছে অটোফ্যাগোজোম। আর বিজাতীয় বস্তুর সঙ্গে যখন গৌণ লাইসোজোম গঠিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হেটেরোফ্যাগোজোম। আর এই পাচন পদ্ধতিগুলো যথাক্রমে এই নামে বলা হচ্ছে অটোফ্যাগি, নিজ কোষীয় অঙ্গাণুকে পাচনের পদ্ধতি অটোফ্যাগি, এবং বিজাতীয় বস্তুকে পাচনের পদ্ধতি হেটেরোফ্যাগি। উভয় ক্ষেত্রেই পাচনের পর কিছু অপাচ্য অংশ সহ লাইসোজোম অবস্থান করে। সেই অপাচ্য অংশ সহ লাইসোজোমকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি। এইভাবে লাইসোজোম নিজ কোষীয় কোনো অঙ্গাণুকেও যেমন পাচিত করতে পারে, আবার বাইরের পরিবেশ থেকে গৃহীত কোনো বস্তুকেও পাচিত করতে পারে। এবার তোমরা আবার হোয়াইট বোর্ডে লেখা অংশে চলে যাও। এখানে আমি অটোফ্যাগি আর হেটেরোফ্যাগি কথাগুলি লিখেছিলাম, যেটার ব্যাখ্যা আমি এখন দিলাম তোমাদের। এখানে আরেকটি কথা লেখা আছে, দেখো, অটোলাইসিস। লাইসিস মিন্স ব্রেকডাউন। লাইসোজোম দিয়ে অটোফ্যাগি পদ্ধতি দ্বারা যখন নিজ কোষীয় অঙ্গাণু পাচিত হয়ে কোষটি ধ্বংসপ্রাপ্ত হয়, তখন তাকে বলে অটোলাইসিস। নিজ কোষীয় অঙ্গাণু ধ্বংসের মাধ্যমে নিজের কোষটিকেই লাইসোজোম ধ্বংস করতে পারে বলে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিও বলে। লাইসোজোম যে আত্মঘাতী থলির মতো কাজ করছে সবসময়, কিন্তু সেটা কোষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। কিছু কিছু উদাহরণ প্রকৃতিতে এরকম রয়েছে যেগুলো বোঝায় যে এই অটোলাইসিসেরও প্রয়োজন আছে। এরকম কয়েকটি উদাহরণ আমি এখন তোমাদের বলছি। তোমরা উভচর শ্রেণীর বৈশিষ্ট্য পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর হয়। উভচর শ্রেণীর প্রাণী একটি উদাহরণ ব্যাঙ, যার লার্ভা দশা জলে থাকে। ব্যাঙাচি জলে থাকার জন্য তার ফুলকা থাকে, আর এই অবস্থায় তার একটি পুচ্ছ বা লেজও থাকে। কিন্তু সে যখন রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়, তখন ফুলকাও থাকে না, তখন লেজও থাকে না। তাহলে ফুলকা আর লেজ কোথায় গেল? এগুলো অটোলাইসিসের মাধ্যমে, লাইসোজোম দ্বারা অটোলাইসিস হচ্ছে বলে পুচ্ছের কোষগুলো বিনষ্ট হতে হতে পুচ্ছটি নষ্ট হয়, একইভাবে ফুলকাও বিনষ্ট হয়। এইরকম ধরনের আরও উদাহরণ আমরা বলতে পারি। যখন একটি কোষ জরাজীর্ণ হয়ে পড়ে, জরাজীর্ণ কোষ লাইসোজোমের সক্রিয়তায় ধ্বংসপ্রাপ্ত হয়, আবার নতুন কোষ সৃষ্টি হয়। উদ্ভিদের ক্ষেত্রেও আমরা দেখি, যখন বীজের অঙ্কুরোদ্গম হয়, বীজের মধ্যে ভ্রূণে যে খাদ্য সঞ্চিত থাকে, সেই খাদ্যকে বিশ্লিষ্ট করার জন্য লাইসোজোম দ্বারা অন্তঃকোষীয় পাচন হয়। তো আজকে আমরা GERL তন্ত্র গঠনকারী 3টি অঙ্গাণুর কথা পড়লাম। 3টি অঙ্গাণুই এক একক পর্দা দ্বারা গঠিত। গলগি বস্তু, যার আবিষ্কর্তা বিজ্ঞানী হচ্ছেন ক্যামিলিও গোলগি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথম ব্যাখ্যা দেন পোর্টার, এবং বিজ্ঞানী ডি ডুভে লাইসোজোম আবিষ্কার করেন। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য কিছু কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানব। আজকের ক্লাস এখানেই শেষ করছি।